যার জন্য আমি মা বাবা ছাড়ছি। আমার 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 মেয়েটার কথা মনে বললে আমি আপনার হাতে ঘুমাইতে বাচ্চা। দেখো, তুমি আমার কখনো ছাইরা যাও না, কারণ আমি তোমার ছাড়া ঘুমাইতে পারি না। আমি না ঘুমাইলে তো মরে যাব। আমি বিয়ে করছি, আমি আমার শ্বশুরবাড়ি থেকে একটা সুতাও নেই। আমি ডিরেক্টলি বলছি যে আমি আমার ওয়াইফকে আমি একটা কাপড় দিব, ওই কাপড় পরায় আমি আমার ওয়াইফকে নিয়ে আসবো। খুব আমার ভালো, কোনো চাহিদা নাই, খুব ভালো। আমার কোনো চাহিদা নাই। সুখ যদি তুমি খুঁজো তাহলে সীমিত জিনিসের ভিতরে তুমি সুখ পাবা। আর তুমি যদি সুখ আসলে মন থেকে না খুঁজতে পারো, তোমার কাছে যদি সারা পৃথিবীর সুখ আয়না দেয়, তুমি লাভ নেই, সুখী হবা না। লাভ নেই। ট্রু। সুখ হ্যাঁ, জিনিসের মধ্যে কোনো জিনিসের সুখ মধ্যে থাকে না, কখনো সুখ থাকে না। কোনোদিন থাকে না। আমি ওর ইমো হ্যাক করছিলাম। আমি ওর ইমো হ্যাক করার পরে আমি শুধু ব্ল্যাক লিস্টে 50টা ছেলের নাম্বার পাইছি। যে বউকে আমি এত সুন্দরভাবে রাখতে চাইছি, আমার একার কষ্ট হয়, তাও আমি তাকে কোথাও চাকরি দেই নাই। আমি চাইলে গার্মেন্টসে দিতে পারতাম, মাস গেলে 20,000 টাকা পাইতাম, কিন্তু আমি তাকে খুব যত্নে রাখছি। একটু দেখা যারে ভাল লাগে না ব্লক করছে, আবার দেখছে ভাল লাগে না ব্লক করছে, এরকম। আপনার ওয়াইফ অন্য ছেলেকে বলতেছে আমাকে বিয়ে করো? হ্যাঁ, এরকম একটা না, 50টা? না, এই বিয়ের কথা বলছে কমপক্ষে 8-10টাকে। আমি ওর জন্য সব কিছু ত্যাগ করছি। আমি ছোটবেলা থেকে স্বপ্ন দেখতাম যে আমি জয়েন্ট ফ্যামিলিতে থাকবো, আমার মা বাবা আমার কাছেই থাকবে, আমরা 3 ভাই। তারপর আমি ছোটবেলা থেকে স্বপ্ন দেখছি এবং সবাইকে বলছি যে আমার মা বাবা সবসময় আমার কাছে থাকবে। এবং এমনও হয়েছে, আমার মনে হচ্ছে যে আমি তারে অতিরিক্ত ভালোবাসা ফেলাইছি এবং আমি তারে ছাড়া থাকতে পারি না। এই যে একটা বিষয়, এই বিষয়টাই সে হাতিয়ার হিসেবে ব্যবহার করতেছে, যে আমি যাই করব সে মেনে নেবে, আমি যাই করব সে মেনে নেবে। আপনার থেকে আমি যে কষ্টটা পাইছি, এই কষ্টটা আমার এই পৃথিবীতে আমার সব থেকে শত্রু যে মানুষটা, এই মানুষটাও যেন এই কষ্টটা না পায়। যে আমারে তুমি যে অবহেলাটা করছো, তুমি এই পৃথিবীতে কোথাও কোনো না কোনো দিন আমার এই অভাব তুমি বুঝবা। এবং আমি যতটুকু কান্না করছি, এর থেকেও 1000 গুণে কান্না তোমার চোখের থেকে, তার থেকে 1000 গুণে পানি পড়বে। কিন্তু আমি এই দোয়া করি না, আমি দোয়া করি তুমি ভালো থাকো। কিন্তু দোয়া করলেও আসলে এটা সম্ভব না, কারণ কাউকে ঠগায় কেউ ভালো থাকতে পারে না। বিপ্লব, কি হয়েছে আপনার? আমি ছোটবেলার থেকে অনেক কষ্ট করে বড় হয়েছি। আমার বাবা ছিল এক হিসেবে দিনমজুর, পাশাপাশি অনেক সময় কাজ না থাকলে রিক্সাও চালাইছে। জি। অনেক কষ্ট করে বড় করছে। জি। তো ছোটবেলা থেকে একটা স্বপ্ন ছিল যে আপনি রিক্সাওয়ালার ছেলে, আমি কৃষকের ছেলে, সো নিজেকে ছোট ভাবার কিছু নেই। বল। ছোটবেলা থেকেই একটা জিনিসই চিন্তা করে বড় হয়েছি যে হয়তো আরেকটু বড় হলে কষ্টটা কমে যাবে, আরেকটু বড় হলে হয়তো একটু ভালো থাকতে পারবো, এরকম আশা নিয়ে আস্তে আস্তে বড় হওয়া। তারপরে খুব অল্প বয়সেই, আমার বয়স যখন 20 বছর, তখন আমি ফ্যামিলির পছন্দ মতোই একটা মেয়েকে বিয়ে করি। 20 বছরে? 20 বছরে। আপনি কি পড়ালেখা করতেন তখন? না, আমি তখন অভাবের সংসারে বড় হয়েছি, তো তার কারণে পড়ালেখা বেশি করতে পারি নাই। আর কাজ করতেন কি? আমি তখন যখন বিবাহ করি তখন হচ্ছে আমি গার্মেন্টসের লাইনের একটা ট্রেনিং সেন্টারে জব করতাম। আচ্ছা, ওকে। ট্রেনিং সেন্টারে জব করতাম। বেতন কত ছিল তখন? তখন বেতন ছিল হচ্ছে 18,000 টাকা। ভালো বেতন ছিল, আলহামদুলিল্লাহ। জি। আর এখনও ওই পেশায় আছি। তো এখন এটার পাশাপাশি আরও বিভিন্ন গার্মেন্টসের যে ছোটো সাবকন্ট্রাক্টের কাজগুলো আছে ওইগুলোও করি। সব কিছু মিলে দেখা যায় 25-30 আরও উপরেও ওঠে। মাশাআল্লাহ। বিয়েটা যে করলেন, এটা কি পরিবারের সেটেল ম্যারেজ? জি, সেটেল ম্যারেজ। আসলে সত্য কথা বলতে আমার অন্য জায়গায় একটা সম্পর্ক ছিল। জি। তো এটা ফ্যামিলির থেকেও অতটা মেনে নিতে চাচ্ছিল না, আর আমিও চাচ্ছিলাম না, কারণ হচ্ছে এটা গার্মেন্টসের সাইডে ছিল। তো এটা একটু পছন্দ করে নাই, বা আমিও চাইছি যে এটা যাতে না হয়। এই কারণে ফ্যামিলির সম্মতিতে আমি বাড়িতেই তাদের পছন্দ মতো একটা মেয়েকে বিয়ে করি। জি। এবং আমি যাকে বিয়ে করছি, আমি তাকে বিয়ের আগে দেখিও নাই, আমি না দেখেই বিয়ে করছি। বিয়ে করার পরে আমি তাকে দেখছি। মানে ওই বিয়ের আগে একবার দেখেনও নাই তাকে? না, আমি তাকে দেখি নাই। ফ্যামিলি পছন্দ করছে, আমি তাকে আর দেখিও নাই। এ জামানে এরকম ছেলে হয়? পরে বিয়ে করলাম। বিয়ে করার পরে মোটামুটি সব কিছু ঠিকই ছিল। তার ভিতরে খুবই অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা ঘটছে। সেটা হচ্ছে আমি বিয়ের 3 মাস না যাইতে যে কোনো কারণবশত আমি আমার ওয়াইফের কাছ থেকেই শুনি যে তার বিয়ের আগে একটা সম্পর্ক ছিল। হ্যাঁ। সে আমার কাছে সব কিছুই স্বীকার করে এবং এক পর্যায়ে সেটাও স্বীকার করে যে তার সাথে তার বিয়ের আগে একটা শারীরিক সম্পর্কও হয়েছে। এটা তো বিয়ের আগের ঘটনা? হ্যাঁ, বিয়ের আগের ঘটনা। জি। তো পরবর্তীতে আমি চিন্তা করলাম, এবং আমি যখন আমার ওয়াইফকে বিয়ে করি ও অনেক ছোট ছিল। কত বছর বয়স? ওর বয়স মাত্র। আরে বাপ, এত ছোট মেয়ে বিয়ে করছেন? হ্যাঁ, অনেক ছোট ছিল।
ওই করোনা টাইম তো ওই টাইমে বিয়ে দিয়ে দিছে। জি। তারপরে চিন্তা করলাম ছোট মানুষ হয়তো একটা ভুল করছেই, এটা হতেই পারে, আর আমার লাইফে থাকাকালীন তো করে না, আগে করছে, সঠিক। তো আমি তাকে ওইটা মাফ করে দিছি। সে আমার কাছে অনেক কান্নাকাটি করছে, আমি তাকে মাফ করে দিছি। এবং ভেরি গুড। পরবর্তী আমাদের 4 বছরের সংসার খুব ভালো, হাসি খুশি, খুবই ভালো ছিল। হ্যাঁ। তারপরে 4 বছর পার হওয়ার পরে 24-এর শেষের দিক থেকে মানে 25 সাল যখন আসলো তখন থেকে 25 সালের জানুয়ারি মাসেই একবার ওরকম সামান্য একটু কথা কাটাকাটি নিয়ে সে আমার বাসা থেকে আমার মেয়েকে নিয়ে বাপের বাড়িতে চলে গেল। বাপের বাড়ি কত দূর ছিল? বাপের বাড়ি হচ্ছে খুলনা বাগেরহাট। আর আপনার বাড়ি? আমাদের একই গ্রাম, কিন্তু আমরা থাকতাম ঢাকাতেই। আচ্ছা, মানে সে ঢাকা থেকে খুলনা চলে গেল? হ্যাঁ, ঢাকা থেকে খুলনা চলে গেছে। হুম। এবং গেছে যে কাউকে কোনো কিছু বলে যায় নাই। হুম। পরবর্তীতে যেভাবে হোক ফ্যামিলির মাধ্যমে সন্ধান পাওয়া গেছে। পাওয়া গেলে আমি নিজে তাদের কাছে গেছি, যাই আমার ভুল না থাকা সত্ত্বেও, বা ভুল থাকতেই পারে দুজনার, আমি সেটা মিলমিশ করে তাদের কাছ থেকে আমি নিয়ে আসছি। নিয়ে আসার পরে আবার ঠিক 2 মাস 2.5 মাস পরে আবারও ওই তুচ্ছ ঘটনা নিয়ে সে আবারও বাপের বাড়ি গেল। তারপরে ওরকম আবারও 2-2.5 মাস পরবর্তীতে সে আবারও তুচ্ছ ঘটনা নিয়ে তার যে কোনো আত্মীয়র বাসাতে যায়। এই যে আত্মীয় বাসায় যাচ্ছে এবং তুচ্ছ ঘটনা বলছেন, আপনি কি ওকে গায়ে হাত তুলছেন এই সময়ে? না, গায়ে হাত তোলা বলতে ও প্রথমবার যখন গেছে তখন আমি হচ্ছে ঢাকায় থাকি, ও আমার মা বাবার কাছে তখন ছিল হচ্ছে, এটা ভুল হয়েছে, তখন সে আমার মা বাবার কাছে ছিল চট্টগ্রামে, আমি ঢাকায়, তারা চট্টগ্রাম, ওইখানে তাদের কাছে ছিল। আমার কাজকর্মের একটু সমস্যা ছিল, এই কারণে তাদের কাছে আমি 2-3 মাসের জন্য রাখছিলাম। কি সমস্যা ছিল? মানে আমি যে ইয়াতে জবটা করতাম ওটা হঠাৎ করে বন্ধ হয়ে গেছিল। আচ্ছা, ওকে, মালিক পরিবর্তন হয়েছিল, বুঝতে পারছি। পরে একটু আর্থিক সমস্যা, পরে আমি বললাম যে তাহলে মা বাবার কাছে 2-3 মাস থাকো, পরে আমি আবার তোমাকে আমার কাছে নিয়ে আসবো। তাহলে ঝগড়া হইলো আপনার মা বাবার সাথে? না, পরে আমার মা বাবার কাছে যে রাখছি ওইখান থেকে সে মানে ওইখানে থাকতে তার একটু সমস্যা, এরকম একটা বিষয় নিয়ে সে চলে গেল। ওইটা প্রথমবার। পরবর্তীতে মা বাবার সমস্যা, মানে ওইটা তো আপনার বউ আর আপনার মা, মানে বউ শাশুড়ির ঝগড়া লেগে চলে গেল, ব্যাপারটা ঘটনা তো তাই না, একবারে ডিরেক্টলি তাদের দোষ না। তার কথা হচ্ছে কি যে আমার এখানে থাকতে ভালো লাগে না, যেখানে আপনিও নেই, আমি নাই, হ্যাঁ আমি নাই। এবং এটা আপনার গ্রামের বাড়িও না, আর একটা জায়গা। হ্যাঁ, এই জন্য। ওকে, তারপর? আর ওই যে প্রথম যে 4 বছর, ওই 4 বছর মা বাবা আমার কাছে ঢাকায় ছিল, বউ তো ঢাকায় ছিল, মানে বউ যতদিন আপনার কাছে ছিল ততদিন কোনো ঝামেলা হয় না। হ্যাঁ, ওকে, হ্যাঁ। সেকেন্ড টাইম ওই প্রথমবার যে গেল, সে তার আত্মীয়ের কাছে ফোন দিছে বাসা থেকে বের হয়ে, তার কাছে টাকাও ছিল না, সে বাসা থেকে বের হয়ে আত্মীয়ের কাছে ফোন দিছে, তারপরে তার আত্মীয় টাকা পাঠাইছে, ওই টাকা দিয়ে সে তাদের বাসায় গেছে। এখানে কেন, কি নিয়ে লাগছিল তখন সেকেন্ড টাইম? এটা এই সাংসারিক একটা কথা কাটাকাটি নিয়ে সে গায়ে হাত তো তোলেননি? না, গায়ে হাত তোলা নেই। তারপরে দ্বিতীয়বার, আর এটার মূল যে সূত্রটা, এটা হচ্ছে আপনার ওই যে ফ্যামিলির যে একটা আমার চোখে দেখা ভুল, সেটা হচ্ছে যখন তাদের কাছে ফোন দিল তখন তাদের উচিত ছিল আমার সাথে কথা বলা। বুঝিনি, মানে যখন তাদেরকে ফোন দিছে যে আমি চলে আসবো বা আমাকে খরচার টাকা দেন, আমার কাছে টাকা নাই। কার কাছে বলছো? তার এক আত্মীয়? তার আত্মীয়, তার ফুপি। ওকে, হ্যাঁ। তারপর ফুপির কাছে তখন তারা টাকা পাঠাই দিছে, চলে গেছে ওইখানটায়। ভালো। তারপরে তো আমি যাই নিয়ে আসলাম। পরবর্তীতে আবারও সেম যে কোনো একটা বিষয় নিয়ে ইয়া হয়েছে, তখন আপনার ওর ভাইও আমাদের বাসায় ছিল, আমার শালা। তো স্বাভাবিক একটা তর্ক বিতর্ক হয়েছে আমাদের ভিতরে, ওর ভাইও আমাদের সাথে উপস্থিত ছিলেন। পরে আমি ওর ভাইকে নিয়ে আমার অফিসে গেছি, গেলে ও বাসার থেকে ওই আবারও আমার মেয়েকে নিয়ে চলে গেছে, আমাকে না জানে। এটা তখন 5ম বছর চলছে বিয়ের, না 4.5 বছর চলে? 4.5 চলছে, হ্যাঁ। ওই দ্বিতীয়বার, এরপরে টানা 4 মাসের ভিতরে আরো 3 বার এরকম। ওকে। এখন আমার কথা হচ্ছে যে 2টা মানুষ আমরা সংসার করতেছি, আমাদের ভিতরে ভুল ভ্রান্তি থাকতেই পারে। আপনি যখন এই যে ঘটনাগুলো ঘটতেছে তখন কি আপনার মা বাবা আপনার সাথে থাকতেছে? না, আমার মা বাবা থাকাকালীন একবার গেছে, আর এই বাকি 4-5 বার আপনারা দুইজন শুধু? হ্যাঁ। এবং সে এই যে একবার প্রথম গেছে, তার যাওয়ার আগের থেকেই যখন আমার মা বাবার সাথে ছিল তখন থেকেই সে বিভিন্ন এক্সকিউজ দেখাইতো। কি এক্সকিউজ দেখাইতো? যে তোমার মা ভালো না, তো তোমার বাবা আমার সাথে বউ শাশুড়ির যুদ্ধ, হ্যাঁ, এটা নিয়ে খেসর করে, এই বিভিন্ন। তার পরবর্তীতে যখন দ্বিতীয়বার গেল তখন ডিরেক্টলি আমার মায়ের নামে বদনাম দিল। ওইটা দুনিয়ার কোনো বউই শাশুড়িরা দেখতে পারে না। আগে যখন একসাথে ছিল ওই বিষয়টা তুলে ধরলো যে আমার শাশুড়ি আমার গায়ে হাত তুলছে। আসলেই তুলছিল? না, আমার শাশুড়ি আমার গায়ে হাত তুলছে। আচ্ছা। আমার শাশুড়ি আমার গায়ে হাত তুলছে, এরকম একটা বিষয় তুলে ধরলো। তারপরে?
মানে একটা ভুল করছিল, পরে বলছিল কি যে তোরে ধরে একটা থাপড় দেবো, ওইটাই গাল এটা আছে। বলছে, গায়ে হাত দেয় নাই। তারপরে সে ওই পুরা মহল্লায় আমার মায়ের নামে এটা ছড়াই দিছে। যাক, তারপর আমি ভুল স্বীকার করে যে আমার লাস্ট কবে গেল? লাস্ট হচ্ছে আগামীকাল, গতকালকে গেছে? সরি গতকাল, হ্যাঁ গতকালকে চলে গেছে আবার? গতকালকে চলে গেছে আমার মেয়েকে নিয়ে, এবং এখনো পর্যন্ত আমি জানি না সে কোথায় আছে। এই যে বারে বারে চলে যাচ্ছে, কোথায় যাচ্ছে? প্রথমবার তার ফুপুর কাছে গেছে, দ্বিতীয়বারও ফুপুর কাছে? দ্বিতীয়বার গেছে তার খালার কাছে, হ্যাঁ, আর তৃতীয়বারও তার খালার কাছে, হ্যাঁ। আর চতুর্থবার গেছে বাড়িতে। তার কি মা বাবা বেঁচে আছে? হ্যাঁ, মা বাবা বেঁচে আছে, এবং কর্মক্ষম তার মা বাবা? সব থেকে বড় সমস্যাটা হচ্ছে তার মা বাবা অতি চালাকও না, আবার একেবারে হাবাও না। মানে কেমন কেমন? সন্তানের যে একটা আপনার শাসন আছে, সে যে একটা ভুল করতেছে তার যে একটা শক্ত কথা বলবে, এই জিনিসটা তাদের ভিতরে আমি পাই না। আপনার কেন মনে হচ্ছে যে আপনার বউই ভুল করতেছে? এটা মনে হওয়ার প্রথম কারণ হচ্ছে আমি আমার প্রথম 4 বছরে তো আমার সংসারে কোনো সমস্যা হয় নাই, এবং হইতে সে পারে যে তখন সে আমার মা বাবার এক্সকিউজ দিত যে আমার মা বাবার জন্য সে থাকতে পারতেছে না। এখন তার মা বাবার সাথে থাকে হ্যাঁ, না? এখন তো আমার মা বাবা নাই। তার মানে এখন আপনার কোনো একটা ভুল বলতেছে। কি এখন ভুল বলতেছে বলতেছে সে? বলেন। তারপরে তো এগুলো নিয়ে সমস্যা। পরবর্তীতে সে আমার সামনে একরকম থাকতো, এই যে 2 মাস মোটামুটি মনে করেন আমার কাছে যখন থাকতো তখন খুব ভালো। আমাদের ভিতরে খুব একটা স্বামী স্ত্রীর ভিতরে যেরকম দুষ্টমি, ফাইজলামি, হাতাহাতি বা কথাবার্তা খুবই ভালো চলতো। বা আরেকটা বিষয় হচ্ছে ওর এই একটার দিক ভালো লাগতো, আহামরি ওর কোনো চাহিদাই ছিল না। তাহলে তো খুবই ভালো একটা বউ। ঈদ আসছে যে না আমার এই 5,000 টাকার একটা জামা লাগবে, আমার 10,000 টাকার একটা সেট, এরকম কখনো এই 5 বছরে আমি তার ভিতরে পাই নাই। তাহলে বউ তো আপনার ভালো বউ। সে আমার কখনো বলে নাই, আমি এটা নিয়ে গর্বও করছি। আমি আমার প্রত্যেকটা ফ্যামিলির লোককে বলছি যে আমি যে বউ পাইছি এই যুগে এরকম বউ পাওয়া যায় না, আলহামদুলিল্লাহ। সবাইকে বলছি। কিন্তু আমার আপত্তিটা আসছে এখানে যে বিয়ের আমার 4 বছর 4.5 বছর পরে আইসা এখন এই টাইমে কেন সে 2 মাস 2.5 মাস পর পর সে আমার ঘর থেকে চলে যায়। 2 মাস 2.5 মাসের মধ্যে কি আপনি একবারও তার বাপের বাড়ি নিয়ে গেছেন? 2 মাস 2.5 মাসের ভিতরে না, বাপের বাড়ি না। আমার কাছে কি লাগলো শোনেন, এতক্ষণ গল্প শুনে আমার কাছে কি লাগলো যে আপনাদের কাপলটা খুব সুন্দর কাপল। আমার যতদূর মনে পড়ে ইসলামের নীতি অনুযায়ী বউদেরকে খুব বেশি চাপ দিতে না করা হয়েছে। কেন? বাঁকা হাড়ের জন্য না, হ্যাঁ, যে বেশি চাপাচাপি তোমরা কইরো না, হাড় ভেঙে যাইতে পারে। এবং ব্যাপারটা আসলে তাই। সে আপনার কথা মানতেছে, আপনি বলতেছেন যে তুই বোরকা পড়তেছে, ভালোবাসতেছে, আপনার কাছে কিছু চাচ্ছে না, যেমনে চলা চলতেছে। কিন্তু খুব চাপ যে আপনি দিতেছেন, ঝামেলাটা অনেক গিয়ে হইতেছে, কারণ আপনি নিজে ইসলামের কথা মানতেছেন না, জি, খুব চাপতেছেন। ওটা তো অনুচিত। আপনি বলছেন আপনার প্রতি সম্মান দেখায়, সে মানতেছে। 1, 2 হচ্ছে সব মানুষেরই রেস্ট দরকার পড়ে। 2-3 মাসের মধ্যে একবার বাপের বাড়ি গেলে তার মন ভালো থাকে, আপনি নিয়ে যাচ্ছেন না, সেটা সুত না পাহা বা না পায়া যাইতেছে। আমার কাছে জিনিসটা কিন্তু এইটুকুই লাগলো, এবং সুইট লাগলো আপনাদের রিলেশনশিপটা আমার কাছে। না সেটা ঠিক আছে, কিন্তু সে যাওয়ার পরে তো আমার কাছে যতক্ষণ থাকে ততক্ষণ তো আপনার 2 মাস 2.5 মাস ভালো আছে, মানে মনে হয় যে আমরা নতুন কাপল। আলহামদুলিল্লাহ একটা রিলেশনে আসছি এরকম লাগে। হ্যাঁ, কিন্তু যখন সে ওই যে সামান্য অজুহাত নিয়ে বাড়িতে গেল, হ্যাঁ, যাওয়ার পরে আমি যতক্ষণ তার সামনে না যাব ঠিক হয় না। ততক্ষণ পর্যন্ত সে আমার সাথে একটা কল দিবে না, একটা কথা বলবে না। ভালো তো। এবং সে যত ধরনের বদনাম আছে পুরা ফ্যামিলির কাছে আমার নামে যত ধরনের বদনাম আছে সব কিছু রটাইবো। তাহলে আপনি সুযোগই দেবেন না, আজকে চলে গেছে কালকে যাবেন সকালবেলা, তুই কতক্ষণে কইবি? ও আরেকটা মজার বিষয় হচ্ছে আমি এই বিয়ের পর থেকে হ্যাঁ, কখনো আমি ব্যতীত তাকে তাদের বাড়িতেও আমি 2 দিনের জায়গায় 3 দিন আমি রাখিনি। আচ্ছা, আমি বেড়াইতে গেছি, নিজে নিয়ে নিজে চলে হ্যাঁ আসছেন, সে 2 দিন থাকছে, তাহলে এটা ঠিক না। আমি 2 দিন থাকছি। আমি এটা ঠিক না, না। এখানে আমি একটা কথা বলি, বলেন। সেটা হচ্ছে আসলে এটা এক হিসেবে বলা যায় আমার একটা মনের অসুখ হয়ে গেছে। কারণ হচ্ছে আমি ওই যে আমার লাইফের শুরুতে যে একটা ইনসিডেন্ট, একটা ধাক্কা খাইছি আমি, যার কারণে আমি সবসময় একটা ভয়ে থাকতাম, আরে দূরো, একটা ভয়ে থাকতাম যে না জানি আমার লাইফটা কি। আরে না, মেয়েরা ছেলেদের মতো চরিত্রহীন না, এটা গ্যারান্টি। মেয়েরা অনেক সংযত। শেষে আসেন হ্যাঁ, সব বের হবে, বের করেন। পরবর্তীতে মানে এর পরেও আরো কাহিনী আছে। অনেক কাহিনী আছে। আপনি না বললেন গতকালকের ঘটনা, তার মধ্যে গতকাল বন্ধ গতকালকে ছিল। তো গেছে, হ্যাঁ, এই গতকালকে যাওয়ার আগে আপনার ওই যে এর আগে যে 2.5 মাস গেছে, হ্যাঁ, ওই যে বললাম 2.5 মাস আগে গেছিল, বাড়িতে হ্যাঁ। গিয়ে যে 2.5 মাস থেকে আসছে, হ্যাঁ, এই 2.5 মাস যখন সে বাড়িতে ছিল এবং আমার কাছে যখন ছিল তখন সে আসলে
তারও চাহিদা ছিল না বা আমিও তাকে দেই নাই, সেটা কি আপনার স্মার্টফোন। স্মার্টফোন সে চালাইতো না। আমি যতক্ষণ থাকতাম বাসায় আমার ফোন চালাইতো, এছাড়া একটা বাটন ফোন চালাইতো। তাও মনে হয় বিয়ে 2-3 বছর পরে দিয়েছি। তার কোনো চাহিদা ছিল না, বাসায় ফোন ছিল, ওই ফোনে কথাবার্তা হতো। তারপরে হচ্ছে এই 2.5 মাস যখন সে 2.5 মাসের আগে যখন গেল, তখন হচ্ছে তার মা বাবাও চট্টগ্রাম ছিল। তখন সে রাগ কইরা চট্টগ্রাম তার মা বাবার কাছে গেল। যাওয়ার পরে আমি ওইখানে গেলাম। যাওয়ার পরে তাদের অনেক রিকোয়েস্ট করলাম, হাতে পায়ে ধরলাম যে চলো, ভুল হয়েছে, সে আসবে না। আর যতবার সে গেছে, এই লাস্ট 4 বার, প্রত্যেকবার আমি তাকে আসার কথা বলি, সে ডাইরেক্টলি আমাকে বলে তুমি আমাকে তালাক দিয়ে দাও, তুমি আমাকে ডিভোর্স দিয়ে দাও, আমি যাবো না। আবার গেলে চলে আসে আমি বলি যে এগুলা কি কোনো মুখের কথা, আমি আর ওই হাতে পায়ে ধইরা পরে বুঝাই শুনে নিয়ে আসি। এটাকে বলে গ্যাস খাওয়া বাংলায়। তারপরে ওরা চাই একটুখানি আমরা বলি, এটা 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 স্বাভাবিক তারপরে জিনিস। ওই চট্টগ্রাম যখন ওর মা বাবার কাছে গেল, আমি যখন প্রথমবার গেলাম সে আসলো না, তো আমি রাগ করে চলে আসছি। বারবার হাতে পায়ে ধরা, আমি তো একটা মানুষ, আমারও তো একটা আত্মসম্মান আছে। চলে আসার পরে তার ফুপুর ফোন থেকে ফোন দিয়ে আবার কান্নাকাটি, মেয়ের জন্য খারাপ লাগে, এটা সেটা। পরে আমি যাই আবার নিয়ে আসলাম। কিন্তু ওই যে নিয়ে আসতে গেছি, আমি তখন তাদেরকে না বলেই গেছিলাম। আমি গিয়ে যখন একবারেই না বলা, আমি রুমের দরজা খুলি, তখন আমি দেখি সে তাদের বাসারই একটা স্মার্টফোন বসে বসে টিপতেছে। আমি কি করে একটু ফোনটা আমি টান দিয়ে হাতে নিলাম। তুমি ফোনে কি করতেছো? তুমি তো ফোন চালাও না, তো গভীরভাবে তুমি ফোনে কি করতেছো? তো আমি ফোনটা ধরে যেটা দেখলাম, ওইটা দেখার পরে আসলে আমার মাথায় আকাশ ভেঙে পড়ছে। কি দেখলেন? সেটা হচ্ছে সে ওই যে বিয়ের আগে তার যে একটা রিলেশন ছিল, সে ওই ছেলের সাথে কথা বলতেছে। কি বলতেছে? অ্যাসেস করতেছে আর কি। কি 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 মেসেজ করতেছে? যেমন কোথায় আসো, অফিসে আসো, কি করতেছো, আমি চলে আসছি। তারপর সে বলতেছে এটা কি ঠিক হয়েছে, তা তোমার মেয়ে কোথায়, মানে এরকম ছেলেটা ওরা বোঝাচ্ছে যে এটা অনেক ঠিক ধরনের করো নাই। কথা। তো আমার প্রশ্ন হচ্ছে, যেটা আমি আরো 4 বছর আগে আমার জীবন থেকে মুছে ফেলছি, আমি তো কখনো আর করি নাই, তুমি আবার নতুন করে সেই ঘাটা আমাকে বাড়াইতেছো কেন? আমার অনেক খারাপ লাগলো। খারাপ লাগার পরেও আমি 2-3টা বকা দিলাম। বকা টকা দিয়া তারপরে তার মা বাবাকেও বললাম যে এটা কি ঠিক করছে, এই ছেলের সাথে কেন কথা বললো। পরে তারাও চিল্লাচিল্লি করলো, অনেক করলো, শাসন করলো। পরে আবার সে আসবে না। লাস্ট ফিনিশিং তাকে আমি কিভাবে আনছি জানেন? লাস্ট ফিনিশিং আমি তাকে আমার গলায় ছুরি ধইরা, যে তুমি আমার সাথে যদি না যাও আমি কিন্তু আমার গলায় টান দিব, এইভাবে ব্ল্যাকমেল করার পরে তারপরে সে আমার সাথে আসলো। আসার পরে কি ঠিক হয়েছিল সব? সে আসলো। আসার পরে ওই 2.5 মাস খুব মধুর সম্পর্ক। মধুর সম্পর্ক আবার? আবার 2.5 মাস খুব Very মধুর good. সম্পর্ক। তারপরে এই যে সে গেল 2.5 মাসের জন্য, এইবার যে গেছে কোনো ধরনের কোনো এক্সকিউজ নাই। আমি ছোট্ট কিছু ঘটনা বলি। আমি তার আগের দিন অফিসে একটু কাজ ছিল, নাইটে আমি কাজ করতেছিলাম। তো নাইট করা শেষ, সকাল 10টার দিকে তাকে আমি ফোন দিছি, এবং ওই নাইট করার আগে রাত 10টার দিকে একবার বাসায় গিয়েছি। আমি মেয়ের জন্য খাবার দাবার নিয়ে গেছি, ফল পাকড়া নিয়ে যাই। আমি বলছি যে আজকে আমার রাত্রে কাজ আছে, আমি কালকে সকালে আসবো। এবং আসার সময়ও খুব ভালো কথাবার্তা বলেই আসছি। আসার পরে তারপরে হচ্ছে সকালবেলা আমি ডিরেক্টলি অফিস থেকে আসি না, আমি ফোন দিছি। ফোন দিয়ে বলতেছি দেখো আর একটু কাজ আছে, তাহলে আমি এখন তো 10টা বেজে গেছে, একবারে লাঞ্চে আসি, তা নাহলে এখন যাবো, আবার লাঞ্চের টাইমে আসবো, একবার লাঞ্চের টাইমে আসতেছি আমি। বললো ঠিক আছে। পর লাঞ্চের টাইমে গেলাম। যাওয়ার পরে আমি ওয়াশরুমে ঢুকে গোসল টোসল করে বের হইলাম, ফ্রেশ হয়ে বের হয়ে পরে সে তখন আবার ছিল তো আপনার জানুয়ারি মাস, একটু ঠান্ডা ঠান্ডা ছিল। তা আমি এবার বললাম যে আমার ঠান্ডা লাগতেছে, একটু লোশন মাখাই দাও। সে নিজের হাতে আমার হাতে পায়ে লোশন মাখাই দিল। লোশন মাখাই দেওয়ার পরে খাবার দিল, খাবার খাইতে বসলাম। খাবার টাবার খাইতে খাইতে হুট করে বলতেছে যে কালকে কোথায় গেছিলা, আসলে কি অফিসে নাইট করছো না অন্য কোথাও? ওকে। তো আমার একটু খারাপ লাগলো। আরও সারা রাত আমি কাজ করে আসছি, একটু তো মাথাটা হয়ে রয়েছে। তাই আমি বললাম কী রকমের কথা বলবো এটা, আমি তো বলেই গেলাম যে অফিসে আমার কাজ আছে, তারপর অফিস থেকে আবার ফোন দিলাম, আমি এখন ডাইরেক্ট অফিস থেকে আসলাম। পরে এটা নিয়ে একটু মুখ কালা করে কথা বলছি। তারপরে সে আবার বলতেছে যে ওই আমাদের ওইখানে আবার উত্তরাতে একটা মাজার আছে, ওই মাজারে মেলার অনুষ্ঠান আর কি 2-3 দিন পরে। তো তখন সে বলতেছে কি যে আমাকে একটু ঘুরতে নিয়ে যাও, মানে ওই টাইমেই।
যে আমাকে একটু ঘুরতে নিয়ে যাও। পরে আমি বললাম যে আর 2 দিন আছে, 2 দিন পরে মাজারে বড় মেলা আছে, আমি ওই টাইমে তোমাকে একবারে নিয়ে যাব, এখন কাজ নিয়ে খুব প্রেশারে আছি, 2টা দিন ওয়েট করো, 2টা দিন পরে একবারে তোমার মেলায় ঘোরাবো। তো এটা একটু মনে হয় সে মনক্ষুণ্ণ হয়েছে। তারপরে আবার আমার মনে হলো যে ওই দিনকারা সে আমাকে আর কি ওই একটার পর একটা অজুহাত ধরতেছে, মানে কোনটা নিয়ে সে যাইতে পারে। তো সে একটু এক কর্নারে যে আর এক কইরা শুয়েছিল, তো আমি আবার তার কাছে যাইয়া দুষ্টমি ফেজলামি কইরা, মেয়েও ছিল, পরে তারে আর মেয়ের একসাথে রাইখা আমি বাসা থেকে বের হয়েছি। মানে আমি যে বাসা থেকে বের হয়েছি আর সে যে বাসা থেকে যাবে এটা বোঝার কোনো উপায়ই নাই। মানে আমাদের ভিতরে এত সুন্দর হাসাহাসি শয়তানি ফাইজলামি দুষ্টুমি কইরা তারপরে বাসা থেকে বের না আপনি বের হইলেন অফিসের জন্য, সেও বাপের বাড়ি চলে গেল, ব্যাপারটাই এই। আমার জানেন এই পুরো স্টোরিটাই মনে হচ্ছে দেয়ার ইজ সামথিং যেটা আপনি আমাকে বলেন নাই বা বলতে পারবেন না বা বলতে চাচ্ছেন না। এত সহজ অঙ্ক মিলতেছে না এখন এসা। না না, আমার এইখানে ওই যে সে বাপের বাড়ি চলে গেল, চলে যাওয়ার পরে বাপের বাড়ি যায় না, সে এখান থেকে কি করছে, আপনার ওর নানা বাড়ি হচ্ছে বরিশাল। ও মানে ওর নিজের কোনো একটা আত্মীয় বাড়ি হ্যাঁ, গেছে ওই একই। ও বরিশালের উদ্দেশ্যে রওনা দিছে এবং বরিশালে তার যে আত্মীয়ের বাড়িতে যাবে সে আত্মীয় নাই, তারা শহরে, কিন্তু ও জানে না। আচ্ছা ও রওনা দিছে, পরে লঞ্চে উঠা বরিশালের, তারপরে হচ্ছে ওর বাড়িতে ফোন দিছে যে আমি ওইখানে যাব, নাম্বার দাও। কয় তারা তো থাকে না ওইখানে, তো তুই এখন লঞ্চ উঠে যাবি কই? পরে কি করছে, ওই লঞ্চের ভিতরেই অন্য একটা ফ্যামিলির সাথে কথাবার্তা বইলা, 3-4টা মহিলা ছিল, তাদের সাথে কথাবার্তা বইলা তাদের বাড়িতে চলে গেল। সিরিয়াসলি? হ্যাঁ, তো আমি কত চালাক, অন্য একটা মানুষের বাসায় চলে গেল আমার মেয়েকে নিয়ে, শীতের সময় তখন। পাগল। পরে সে চলে যাওয়ার পরে ওই বাসার থেকে কোনো কথাবার্তা নাই, কিছু না, কারোর সাথে কথা বলে না, আসবে না। ওই বাসাতেই ও আছে? এবং সে যে ওইখানে গেছে আমরা জানতাম না। সে 7 দিন পরে আমি তার খবর পাইছি। আমি থানায়, আমাদের উত্তরা থানায় জিডি কইরা, তারপরে আপনার নাম্বারের লোকেশন ট্র্যাক কইরা, এগুলা কইরা তারপরে আমি লোকেশন বের করে দিছি, এবং এই পর্যন্ত তার ফ্যামিলি কোনো মাথা ব্যথাই করে নাই। আমি দৌড়াদৌড়ি করছি সারা দিন রাত, আমি থানার পিছনে এই দৌড়াইছি। 7 দিন কি ওই ওই- ওই অচেনা বাড়িতে রয়েছে সে? ওই মহিলার বাড়িতে ছিল। তারপরে পাগল। হ্যাঁ, তারপরে তাদের ফ্যামিলিরে আমি এই লোকেশন বের করে ঠিকানা সব দিলাম, দেওয়ার পরে তারা যাওয়ার পরে ওই তাদের মেয়ে এবং আমার মেয়ে নিয়ে তাদের বাড়িতে গেল। এই জন্য বলতেছি দেয়ার ইজ সামথিং ব্রাদার, যেটা কিছু একটা প্যাচ লাগতেছে, এখন আর আমার কাছে তারপরে- সরল লাগতেছে না গল্প। না, তারপরে আমি যখন তারে বরিশাল নিল, বরিশাল আবার তাদের যে বাড়ি মেইন বাড়িতে নিল, তার চাচাতো ভাইদের বাড়িতে নিল। এই 7 দিন পরে? হ্যাঁ, তারপর আমি সরাসরি যেদিন নিছে ওই দিন রাত্রেবেলায় আমি গাড়িতে উঠছি। না, আমার কথা হচ্ছে আমি ওর যখনই খবর পাইছি সাথে সাথে আমি চলে গেছি। তো আমি খবর পাওয়া মাত্র আমি গাড়িতে উঠা, আমি সকাল 5টা বাজে, ভোর 5টা বাজে, আমি 12টা বাজে উঠছি, 5টা বাজে বরিশাল যেয়ে নামছি। নাইমা আমি বাস স্ট্যান্ডে দাঁড়াইছি, এত সকালবেলা আমি তো বাড়ি চিনি না, কখনো যাই না। পরে 7টা যখন বাজছে আমার শাশুড়িরও ফোন দিছি যে আমি তো আসছি, আপনাদের বাড়ির ঠিকানাটা দেন। পরে দিছে, আমি গেছি। যাওয়ার পরে আমি তার আগে আমার নানা শ্বশুর বাড়ি যাই নাই। তো আমার ওই নানা শ্বশুর বাড়ি যত আত্মীয় স্বজন ছিল তাদের সবার সামনে আমি ওর হাতে পায়ে রিকোয়েস্ট করছি যে দেখো, তুমি অনেক বড় ভুল করছো, তুমি তোমার কোনো আত্মীয়র বাসায় যাও নাই, তুমি অন্য একটা বাড়িতে যায়া 6-7 দিন থাইকা তারপরে তুমি এখানে আসছো, আর আমি তোমার এখনো হাতে পায়ে ধরতেছি, তুমি আমার সাথে চলো। সে যাবে না। সে যখন গেল না, আমি ওই দিনকারাই দুপুরের পরে আমি বের হয়ে চলে আসছি রাগ কইরা, যে তাহলে এখানে আমি আর থাকবো না। আমি দুপুরে খাবারও খাই নাই, আমার জন্য তারা আয়োজন করছিল, আমি ওই না খাওয়ার মতো আর কি সম্মান দেখায় আমি চলে আসছি। আসার পরে পরের দিন আবার তারাও ঢাকায় চলে আসছে তার খালার কাছে। তার ওইখান থেকে একটা বোন আসছে, তার সাথে ঢাকায় চলে আসছে। ঢাকায় চলে আসার পরে আমি তারা আসার আগে এই যে চিটাগাং রোড, গতকালকে যখন চলে গেল তখন তো কোনো সিচুয়েশন ঘটে নাই? না, এটাই আপনার ওই নারায়ণগঞ্জ যখন গেছে তখনও আমি নারায়ণগঞ্জ, তারা আসার আগে আমি ওই জায়গায় বাস স্ট্যান্ডে যে দাঁড়ায় রইছি। সে আসার পরে তার সামনে আমি দাঁড়াইছি, দাঁড়ায় তখন আপনার সাথে চলে তার আইছে? কাছ থেকে ব্যাগ বোঝা নিছি যে দাও, সে ব্যাগও দিবে না আমার কাছে। তুমি আচ্ছা আমারে বুঝলাম, দিও না। আপনি এমনি গতকালকের কথা বলেন, গতকালকে কি হইল? হ্যাঁ। তো এই যে সে 2.5 মাস যে সে বাড়িতে ছিল, এই 2.5 মাসে সে তো স্মার্টফোন চালাইতো না, কিন্তু এই 2.5 মাসে সে যখন ওই বরিশাল গেল ওই মহিলাদের কাছে, তারা ওইখান থেকে ওর একটা স্মার্টফোন কিনে দিছে। কেন? ওর কাছে টাকা ছিল, হয়তো ও বলছে বা তাদের বুদ্ধি মানে পরামর্শে কার টাকায় কিনছে? ওর টাকাই।
ওকে, ওর হ্যাঁ, কাছে টাকা ছিল না, আমি আমার কিছু জিনিস বিক্রি করে ও কিনছে ওকে, smartphone। ওকে। কেনার পরে ওই স্মার্টফোনে ও বিভিন্ন ধরনের ছেলেদের সাথে এই 2.5 মাস, মানে আমি ওর শুধু এইটুকু বলি, আমি ওর ইমো হ্যাক করছিলাম। আমি ওর ইমো হ্যাক করার পরে আমি শুধু ব্ল্যাক লিস্টে 50টা ছেলের নাম্বার পাইছি, শুধু ব্ল্যাক লিস্টে 50টা ছেলের নাম্বার পাইছি। এবং এটা পাওয়ার পরে আমার মাথায় মানে কোনো কাজ করতেছিল না, যে যে বউকে আমি এত সুন্দরভাবে রাখতে চাইছি, আমার একার কষ্ট হয়, তাও আমি তাকে কোথাও চাকরি দেই নাই। আমি চাইলে গার্মেন্টসে দিতে পারতাম, মাস গেলে 20,000 টাকা পাইতাম, কিন্তু আমি তাকে খুব যত্নে রাখছি। মানে সে 50টা ছেলেকে ব্লক ব্ল্যাক লিস্ট। লিস্ট করে রাখছে শুধু, এবং তার লাইনে আছে আরও 8-10টা। তার মানে হচ্ছে ওই 50টা ওরা জ্বালাইতেছিল। হ্যাঁ, জ্বালাইতে ছিল না, তাদের সাথেও চ্যাটিং করছে। আমি সব চেক করছি, আনব্লক করে করে চেক করছি, তাদের সাথেও চ্যাটিং করছে এবং সবার সাথেই তো চ্যাটিং করে করে ব্লক করে দিয়েছে, চ্যাটিং করে করে ব্লক করে, মানে একটু দেখা দেখা যারে ভাল লাগে না ব্লক করছে, আবার দেখছে ভাল লাগে না ব্লক করছে, এরকম। পরে আমি এক এক করে সবার ব্লক লিস্ট উঠে উঠে দেখছি, দেখার পরে তার ভিতরে কিছু কিছু ছেলেরা এমনও হয়েছে ও ডিরেক্টলি বিয়ের অফার দিতেছে। কে? আমার ওয়াইফ আপনার ডিরেক্টলি আপনার কথাবার্তা বউ? বলতেছে, কথাবার্তা বলতে বলতে হ্যাঁ, বলতেছে আপনি আমাকে বিয়ে করবেন। আপনার ওয়াইফ অন্য ছেলেকে বলতেছে আমাকে বিয়ে করো? হ্যাঁ, এরকম একটা না, 50টা? না, এই বিয়ের কথা বলছে কমপক্ষে 8-10টাকে। ওরে মা! এবং এবং ওইগুলোরে তাদেরকে- ব্লক মারছে আবার? হ্যাঁ, এবং কিসের তাদের সাথে মধ্যে কি? অনেক কুরুচিপূর্ণ চ্যাটিংও করছে, যেগুলো আমার চোখে আমি নিজে দেখছি। কথাবার্তা? হ্যাঁ, অনেকটা এরকম। তো এই বিষয়গুলো দেখার পরে আমি এগুলা নিজের চোখে দেখার পরেও সে যখন আমাকে ফোন দিয়ে কান্নাকাটি করলো, তখন আমি তার ডিরেক্টলি বললাম যে দেখো, তুমি এই 2-2.5 মাসের তোমার যে কুকর্ম, আমি কিন্তু সব কিছু দেখছি, আমি সব কিছু জানি। এখন কি করবা তুমি বলো, তুমি তোমার মতোই থাকো, আমাকে আমার মতোই থাকতে দাও। পরে সে বলতেছে আমার ভালো লাগে না, আমি চলে আসবো, আমি আর এরকম করবো না, ভালোভাবে থাকবো, আমার মেয়ের জন্য খারাপ লাগে, আমি চলে আসবো। পরে আমি দেখলাম যে মানুষ তো হয়তো ভুল বুঝতে পারে, তো আমিও তো তারে 5-6 বার অলরেডি এরকম কখনো দেখছেন যে সে কি কথা বলতেছে, ছবি পাঠাইছে বা দেখা করছে, এরকম ঘটনা ঘটছে কিনা? ছবি, আমি বললাম না আপনাকে, অনেক কিছুই আদান প্রদান হয়েছে। এমনকি আমি তাকে যেখানে নামাজ পড়াই, কোরআন পড়াই, পর্দায় রাখি, সেখানে সে তার রুমের ভিতরে স্পিকার ছাইরা, সে গলায় ওন্না দিয়া, সে নাচ নাইছা, সেই নাচের ভিডিও ছেলেদের পাঠাইছে। এবং সেই ভিডিও আমি আবার ছেলেদের সাথে যখন কথা বলছি, ও সাইজা, তখন আমি ও সাইজা কথা বইলা আমি আবার তাদের কাছ থেকে এগুলো নিছিও, এবং অলরেডি সেগুলো ডকুমেন্টও আমার কাছে আছে। পরবর্তীতে এই বিষয়গুলো তারে সব কিছু দেখাইলাম। সে যখন আসলো, আমি আসার আগে বলছি যে এরকম এরকম তুমি কি করবা, কয় আমি ভালো হয়ে যাব, এগুলো আমি আর কখনো করব না, তুমি সব কিছু ভুলে যাও। আপনার প্রতি এত ওনার ইসের জায়গাটা কি বলেন তো ভাই? এখন কিন্তু আমার আপনার প্রথমের গল্পের এখন আমি মিলাইতে পারতেছি না। আপনার প্রতি ওনার অতৃপ্তির জায়গা কোথায়? এখন বাজে প্রশ্ন করে, আপনি যদি মাইন্ড না করেন, না বলেন, শারীরিকভাবে আপনাদের মধ্যে কোনো বিভেদ ছিল? না, অতৃপ্তি ছিল? একটা কথা বলতে গেলে শারীরিকভাবে উল্টা আমি আরো ওর প্রতি অসন্তুষ্ট ছিলাম। ও আরো মানে আমার জন্য কেমন কমতি ছিল, যেটা সত্য কথা বলতে, ও আরো বিরক্ত হইতো। ঠিক আছে, আমি ওকে এমনও বলছি খোলামেলাভাবে যে আচ্ছা, এরকম যে তুমি বারবার করতেছো, তুমি আবার সমস্যাটা কি বলো তো, কিসের জন্য এরকম করতেছো, তোমার কিসের কারণ? তার মানে কি আপনাকে সে পছন্দ করতো না, আপনি কাছে যাইতেন, সেরকম কিছু ছিল? না না না, এমনি তো বললাম না, যখন সম্পর্ক ভালো ছিল, খুব ভালো। গোলমেলে লাগতেছে না? হ্যাঁ, এটাই তো আমার কথা, যে আমি আমার এই মানে এই বিষয়টা আমি এটা মিলাইতেই পারতেছি না, কিন্তু একটা দিক থেকে আমার মিলতেছে, সেটা হচ্ছে এই যে 4 বছর আমি সংসার করছি, আমার এই 4 বছরের ভিতরে তাদের কোনো আত্মীয় আমার সংসারের ভিতরে হস্তক্ষেপ করে নাই, রাইট? এবং সেও কোনো আত্মীয়র কাছে যায় 2 দিন থাকে নাই। ওকে, ততদিন আমরা ভালো ছিলাম। তারপর? যখন তাদের আত্মীয় টাকা পাঠাইলো, আত্মীয়র বাসায় গিয়ে উঠলো, আবার তার খালা টাকা পাঠাইলো, খালার বাসায় গিয়ে উঠলো, এখান থেকে আমার গোলমালটা শুরু। মানে যখন থেকে প্রশ্রয় শুরু হইলো? তার আগেও এরকম ছিল না। এই আত্মীয়রা যখন থেকে ফোন দিলেই টাকা পাঠাই দেয়, তাদের বাসায় গিয়ে উঠে, তখন থেকে এই সমস্যাগুলো সমাধান শুরু হয়েছে আর কি। ওকে, এই লাস্টে যখন চলে গেল গতকালকে, এখন আপনি কি সিদ্ধান্ত নিয়েছেন, কি করবেন? এখন তার ফ্যামিলির সাথে কথাবার্তা বলছি, এবং আরেকটা কষ্ট বিষয় হচ্ছে সে যখন আমার কাছ থেকে চলে যায়, তখন তো আমার মাথার উপর একটা অন্যরকম প্রেশার থাকে, অবশ্যই। যেহেতু আমার কাছ থেকে নিখোঁজ। আমি তাদের ফ্যামিলির সাথে যখন কথা বলি,
এমনও হয়েছে 2-3 বার তাদের ফ্যামিলি জানে তাদের মেয়ে কোথায়, কিন্তু তারা আমাকে বলে নাই। কি বলে তারা? বলে আমরা জানি না, আমাদের কোনো খোঁজ খবর নেয় না, এখনো বলে নাই, এরকম। মানে আমার সাথে তো কথা বলে না, আমি তাদের মেয়ের কথা বললে বলে যে বাচ্চা কার কাছে? বাচ্চা এখন ওই তার মা নিয়ে গেছে। ও আর এই 2.5 মাস আমি রেখে দিছিলাম আমার কাছে। ওকে, আপনার স্টোরি থেকে যদি ভাই কেউ কিছু শেখে, কি শিখতে পারে বলেন তো? প্রথমত হচ্ছে আমি সব থেকে বড় যে ভুলটা করছি সেটা হচ্ছে আমি নিজের সব কিছু উজাড় করে একজনের পিছনে ছুটছি, একজনকে নিজের সব কিছু উজাড় করে ভালোবাসছি। আমি ওর জন্য সব কিছু ত্যাগ করছি। আমি ছোটোবেলা থেকে স্বপ্ন দেখতাম যে আমি জয়েন্ট ফ্যামিলিতে থাকবো, আমার মা বাবা আমার কাছেই থাকবে, আমরা 3 ভাই। তারপর আমি ছোটোবেলা থেকে স্বপ্ন দেখছি এবং সবাইকে বলছি যে আমার মা বাবা সবসময় আমার কাছে থাকবে। শুধুমাত্র ওর কথার কারণে আমি আমার মা বাবাকে আলাদা করে দিছি। বলছি যে তোমরা দূরে থাকো, তোমরা ভালো থাকো, আমিও ভালো থাকি। এটা ভালো সিদ্ধান্ত। তারপরে তাদেরকে দূরে সরানোর পরেও বিভিন্ন আমার সমস্যা দেখাইলো এবং এমনও হয়েছে আমার মনে হচ্ছে যে আমি তারে অতিরিক্ত ভালোবাসা ফেলাইছি এবং আমি তারে ছাড়া থাকতে পারি না, এই যে একটা বিষয়, এই বিষয়টাই সে হাতিয়ার হিসেবে ব্যবহার করতেছে যে আমি যাই করব সে মেনে নেবে, আমি যাই করব সে মেনে নেবে। অতিরিক্ত ভক্ত হয়ে গেছি আমি তার। বুঝতে পারছি। এক কথায় বললে এটা সত্য কথা, কালকে আমি সারা রাত ঘুমাই নাই। আমার চোখ দেখে হয়তো বুঝতে পারছি আমি কালকে সারা রাত ঘুমাই নাই। এখন পর্যন্ত আমি গাড়িতে আসছি, মোটরসাইকেল নিয়ে আসছি, মনে হইতেছে যে রাস্তায় পড়ে যাবো এরকম। আল্লাহ মাফ করুক। ঠিক আছে, তো এক কথায় এরকম হয়েছে যে আমি আমার ওয়াইফকে ছাড়া একটা রাত আমার ঘুম আসতো না, যার কারণে আমি তারে কোথাও দূরেও রাখি নাই, আমি থাকতে পারতাম না। এক কথায় এত তাকে ভালোবাসতাম এবং ওই যে পর্দায় রাখতাম বা করতাম, তারা আমি বুঝাইতাম যে দেখো আমি তোমার এত ভালোবাসি, তোমার দিকে একটা পুরুষ মানুষ মানে তোমার দিকে তাকাইলে আমার কলিজাটার ভিতরে অনেক ব্যথা করে, যে তুমি শুধু আমার, তোমার সব কিছু আমার, তুমি শুধুই আমার, তোমার সৌন্দর্য, তুমি সবই আমার, এখানে অন্য কারোর কোনো কিছু নাই। ঠিক আছে, তো এই যে ভালোবাসাটা অতিরিক্ত, এটা তার কাছে তিক্ততা হয়ে গেছে, আমার এটাই মনে হয়। বেশি ভালোবাসা ভালো না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যারা দেখতেছে তাদের যদি বলেন কোনো কিছু শিক্ষণীয়, কি শিক্ষণীয়? শিক্ষণীয় যদি বলতে চাই, প্রথমত হচ্ছে মা বাবা যেটা বলে ওইটা সঠিক। আমি এখানে অনেক বড় ভুল করছি, কারণ হচ্ছে আমার মা বাবা এই লাস্ট 2-3 বার আমাকে অনেকগুলো কথা বলছিল যেগুলো শুনলে হয়তো আজকে আমার জীবনে এরকম হতো না। ইনশাআল্লাহ। কারণ তারা আরো 2-3 বার আগে আমাকে বলছে যে আসলে এই মেয়েকে দেখা যা মনে হচ্ছে আর এই মেয়ের চালাচলন দেখা যা বোঝা যাচ্ছে যে এই মেয়ে আসলে টিকবে না। তো আমি তাদের কথা শুনি নাই, আমি তার প্রতি অন্ধভক্ত ছিলাম। তো এটা একটা কথা বলবো যে মা বাবা যেটা বলে, তারা আমাদের থেকে জ্ঞানী, বয়স বেশি এবং জ্ঞানও বেশি, তাদের কথা অবশ্যই শুনবেন। আর অতিরিক্ত কারোর প্রতি নিজের সব কিছু উজাড় করে দেওয়া ঠিক না। একটা নিজের প্রতি নিজের একটা কনফিডেন্স থাকতে হবে যে এই মানুষটা না থাকলে আমি বাঁচতে পারবো। আমার এমনও মনে হচ্ছে আমি কালকে রাত্রেও কয়েকবার ভাবছি আমি সুইসাইড করবো। দূর পাগল। কারণ আমার মানে এমন মনে হচ্ছে যে আমার এখন কিছুই নাই, আমার কিচ্ছু নাই, আমার সব কিছুই চলে গেছে। আমার যার জন্য আমি মা বাবা ছাড়ছি, আমার 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 মেয়েটার কথা মনে পড়লে আমি আপনার হাতে ঘুমাইতে বাচ্চা। কালকে যখন লাস্ট আমার মেয়েকে দেখে আমি বাসা থেকে বের হই, তখন হচ্ছে আসরে নামাজ পড়ে উঠছে। পরে আমি মেয়েকে বললাম কি, আমার ওয়াইফকে বললাম যে নামাজ পড়ে শুইছে, পরে আমি বললাম কি যে এখন তো কোনো কাজ নাই, তো আমি একটু বাইরে থেকে আসি আর তুমি বসে একটু কোরআন শরীফ পড়ো, মেয়েটা পাশে বসে শুনুক। তো প্রথমে পড়তে চায় না, পরে কোরআন শরীফ নিয়ে বসে কোরআন শরীফ পড়তেছে আর মেয়ে শুনতেছে। পরে আমার বলতেছে কতক্ষণ পড়বো, পরে আমি বললাম পড়ো, কাজ নেই তো, মাগরিব পর্যন্তই পড়ো। পরে একবারে মাগরিবের নামাজ পড়ে উঠো, 1 ঘন্টা তো সময়। পরে বললো আচ্ছা ঠিক আছে, তুমি আসবা কখন? আমি তখন বুঝি নাই যে আমাকে কেন জিজ্ঞাসা করছে যে তুমি আসবা কখন। পরে আমি বললাম আসবো, একটু কাজ আছে। আমি পরে এমনি শয়তানি করে বলছি যে এই আধা ঘন্টার ভিতরে আমি চলে আসবো, যাতে পড়ে ওঠে না ওঠে। তারপরে আমি যখন বাইরের দিকে যাওয়া ধরছি, মেয়ে আমার সাথে হাঁটা ধরছে। পরে আমি বললাম না মা, তুমি আমার সাথে বের হইও না, তুমি পাশে বসো। আর মেয়েটা আমার 3 বছর, কিন্তু এত পাক না, এত সুন্দর করে কথা বলে, আব্বু আব্বু, আমি তোমার মা, আমি তোমার মা, মানে এই কথা। কালকে থেকে একবার কথা হয় না মেয়ের সাথে? না,
আর আমি মানে একবারে ও হওয়ার পর থেকে ও আমার খুব শখের মেয়ে। আমি বিয়ের পর থেকে আল্লাহরে বলছি, আল্লাহ আমার একটা মেয়ে দিবা, কারণ আমরা 3 ভাই বোন নাই, আর আমার বড় ভাইয়ের 3টা ছেলে, কোনো মেয়ে নাই, এই জন্য আমার শখ ছিল একটা মেয়ের। ও সেই মেয়ে। এবং ও গর্বে আসার আগে আমি ইয়া করে রাখছি যে আমার আল্লাহ একটা মেয়ে দিবা, এবং আমি মেয়েটাকে আল্লাহ কোরআনের হাফেজা বানাবো, আমার একটা নিয়ত করা। আর যার কারণে আমি ওকেও বলতাম যে তুমি যদি যেভাবে চলাচল করবা তোমার মেয়েটা ওইভাবেই চলাচল করবে, ঠিক আছে। আর এই মেয়ে থাকতেছে কেমনে আপনারা ছাড়া? তো ঘুমাইতে পারবেন না ওর তো? এই যে 2.5 মাস ছিল, ওর মা ছাড়া ও ছিল, ও কখনো ওর মার জন্য কান্না করে নাই। আমরা অবাক হয়ে গেছি সবাই, যে কেউ জিজ্ঞাসা করলে ওই আমরা বলছি যে তোমার মা মরে গেছে, তোমার মা নাই, ওও বলতো। কেউ এমনি বলতো না মার কথা, আর যদি জিজ্ঞাসা করতো বলতো যে আমার মা মরে গেছে। আর আমি এই কালকে শয়তানি করেই শুয়েছিলাম, তখন আমি বলতেছি যে মা তুমি আম্মুর কাছে থাকবা না বাবার কাছে থাকবা? কয় না বাবার কাছে থাকবো। আমি কি তাহলে মা চলে যাক? আমি তো জানি নাই যে তার মা সত্যি চলে যাবে, শয়তানি করে বলতেছি। হ্যাঁ, 1 ঘন্টা পরে তাই হইলো। তাই হইলো। আর এটাই আফসোস লাগতেছে যে আমি কিসের জন্য বাইরে গেলাম। আমি আরো আপনার দুদিন ধরে মেয়ে নিশ্চয়ই ভিডিওটা কোনো না কোনো ভাবে দেখবে। আপনার মেয়ের জন্য কিছু বলতে চাইলে বলতে পারেন অন ক্যামেরায়। আমার মেয়ে হয়তো আমার এই কথা বুঝবে না, কিন্তু আমি মেয়ের মাকে উদ্দেশ্য করে বলতে চাই, যে আপনার থেকে আমি যে কষ্টটা পাইছি, এই কষ্টটা আমার এই পৃথিবীতে আমার সব থেকে শত্রু যে মানুষটা, এই মানুষটাও যেন এই কষ্টটা না পায়। আমি তাকে এমনও বলছি যে দেখো তুমি আমার কখনো ছাইরা যাও না, কারণ আমি তোমার ছাড়া ঘুমাইতে পারি না, আমি না ঘুমাইলে তো মরে যাব, তুমি আমার ছাইরা কখনো যাও না। এমনকি মানে আমার ওই যে ভয় ভয় প্রথম থেকে যে একটা আমি হারাই ফেলবো। হ্যাঁ, তারপরে আমি তাকে এমনও হয়েছে আমি কোরআন শরীফ সোয়া তাকে আমি করাইছি যে দেখো এই কোরআন শরীফ হাত রাইখা বলো যে তুমি আমার এই বুকে মাথা রাইখা মরবা, এবং আমি যদি মইরাও যাই তুমি অন্য কারো হবা না, তুমি শুধু আমারই থাকবা। আমি তাকে এরকম বলছি। মানে আগে মনের মধ্যে ডাক দিছে যে ওই তো থাকবে না। এবং এটা আমি বলতে পারি যে আমারে তুমি যে অবহেলাটা করছো, তুমি এই পৃথিবীতে কোথাও কোনো না কোনো দিন আমার এই অভাব তুমি বুঝবা। এবং আমি যতটুকু কান্না করছি এর থেকেও 1000 গুণে কান্না তোমার চোখের থেকে, তার থেকে 1000 গুণে পানি পড়বে। কিন্তু আমি এই দোয়া করি না, আমি দোয়া করি তুমি ভালো থাকো, কিন্তু দোয়া করলেও আসলে এটা সম্ভব না, কারণ কাউকে ঠগায় কেউ ভালো থাকতে পারে না। আর আমি যে কথাগুলো বললাম এর ভিতরে তেল পরিমাণে কোনো জায়গায় কোনো মিথ্যার আশ্রয় নাই। আর আমি তাকে, হ্যাঁ, স্বামী স্ত্রীর ভিতরে 2টা হাঁড়ি পাতিল থাকলে ঠোকাঠুকি হয়, হাতাহাতি হয়, আজও পর্যন্ত আমি এমন কোনো আঘাত করি নাই যার জন্য তার 10 টাকার ওষুধ লাগছে আমার এই 5 বছরে, কখনো এরকম হয় নাই। এখন কিসের কারণে আমি তার কাছে এতটা খারাপ হয়ে গেলাম বা কি বিষয় জানি না, এটা তার সেই ভালো জানে। আমি দোয়া করি সে যেখানে থাকুক ভালো থাকুক। আর সব থেকে বড় একটা কথা হচ্ছে আমি তাকে আমার এই জীবনে আর চাই না, এটা হচ্ছে সব থেকে বড় কথা। আর আপনার কারণ বাচ্চা? বারবার বারবার এই যে কষ্ট পেয়ে হারানোর যে কষ্টটা আমি নেওয়া এটা যায় আর না। নিতে পারতেছি না। আর আপনার মেয়ে? আমার মেয়ে, অবভিয়াসলি আমার মেয়ে আমি নিয়ে নেব। পারবেন না, আইনে পারবেন না। না, আইনে পারবো না বলতে তারাও ওরকমটা রাখতে ইচ্ছুক না। ও যদি চায় আপনি পাবেন না আপনার মেয়েকে, আর কোনোদিন দেখতে পারবেন না। আর প্রথমত কথা হচ্ছে সে তো আপনার লয়াল না, আমি তার কাছে কিভাবে মেয়ে রাখবো? আপনি লয়াল লয়াল কিছু যায় আসে না। কারণ ওর মা, ওর আইন চাইলে আপনি পারবেন না আইনে গেলে। না, সে তো আজ বাদে কাল অন্য কোথাও গিয়ে বসবে, তখন তো মেয়ে আমার।
অনেক প্যাঁচ আছে, এত সোজা না। তখন তো মেয়ে আমার। তারপর একটা আশা আছে, সেটা হচ্ছে যদি একান্ত ওরকম না হয়, আমার রক্ত, আমার টান আজ বা কাল আসবেই। আমার টানা লাগবে না, সে নিজেই আসবে, সে নিজেই আসবে ইনশাল্লাহ। এবং তখন আপনার মেয়ে যদি বড় হয়ে ভিডিওটা দেখে অন্তত পুরো ঘটনা বুঝতে পারবে যে বাবার কোথাও দোষ ছিল না আদেও। হ্যাঁ, না আমি শেষে একটা কথাই বলবো যে দোষ সম্পূর্ণটাই আমার। সেটা কি? তাকে ভালোবাসা। আর সব থেকে বড় বিষয় হচ্ছে ওই যে একটা কথা শুনছিলাম যে মুমিন কখনো এক গর্তে দুইবার পড়ে না। তো আমি মনে হয় এটাই আমার ভুল। মুমিন এক গর্তে দুইবার পড়ে না, এটা আমার একটা সম্ভবত হাদিস আছে। তো আমি এইটাই করছি। বারবার সবাই আমাকে বলছে যে এত ইয়া করা ঠিক না, এত নত হওয়া ঠিক না। কিন্তু আমি এক কথায় আমার নিজের জন্য নত হইতাম, কারণ আমি তো তাকে ছাড়া থাকতে পারতাম না। হায় হায়, হায় হায়। প্রত্যেকটা দিন আমার দম বন্ধ হয়ে যেত। আমি এই যখন 2.5 মাস ছিল না, আমি এমন ছিলাম না। আমার ছবি দেখালে বুঝবেন। আমি 2.5 মাসে আমি হিসাব করে রাখছিলাম, প্রথম 1 মাসে আমি 4 রাত শুধু রাত্রে ঘুমাইছি। আর বাকি 26 দিন আমি 26 দিনই রাত্রেবেলা আমি রাস্তা রাস্তায় ঘুরছি। পাগল হয়ে যাবেন আপনি। 26 দিন আমি রাস্তা রাস্তায় ঘুরছি। আপনি তো ট্রাকের নিচে পড়বেন। আর কতবার যে আমি সুইসাইড করার চিন্তা করছি, কতবার। আমি মাকে ফোন দিয়া রাত্রেবেলা দরজা আটকায় দিয়া মাকে ফোন দিয়া কান্না করছি যে মা আমি আর বাঁচতে পারতেছি না, আমার দম বন্ধ হয়ে যাচ্ছে। আপনি আজকে মরলে 10 বছর পরে আপনার মেয়ের অবস্থা কি হবে একবার চিন্তা করছেন? ওইটাই আমাকে সবাই বলছে যে এখন তুমি আজকে মরলে 2 মাস পরে গিয়ে আরেকটা বিয়ে করবে। হ্যাঁ, তার মেয়ে যাবে কই? রাস্তায় রাস্তায় ফকির ভিখামি করে বেড়াবে। এটাই সবাই আমাকে বলছে যে এখন তুমি তোমার মেয়ের জন্য বাঁচতে হবে, ওর জন্য একটা ভবিষ্যৎ করতে হবে। আপনার মেয়ের জন্য বাঁচতে হবে, কোনো উপায় নেই। এই যে কয়েকদিন আগে একটা আলোচিত ঘটনা ঘটলো, বাচ্চাটার কি অবস্থা? মাও ঠিক থাকে, মা চলে যায়, বাপ চলে যায়, বাচ্চাটাই তো ঝুলতে থাকে, ওর কষ্ট। এই শালা সব স্বার্থপর আমরা, তো আমি কেউ সন্তানের কথা চিন্তা করি না। এটা চিন্তা করেই আমি বারবার ওকে মাফ করছি যে আমার তো একটা সন্তান, আমার মানুষের কথা শুনে লাভ নাই, আমার সংসারটা যদি টিকে, আমার সন্তানটা যদি ভালো থাকে। এখন বাচ্চা হয়ে গেছে, বাপের ও চলে যাক, আমার সন্তানের জন্য আমি বড় হব, ওর জন্য আমি ভবিষ্যৎ করব।